বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অর্থাৎ এখন থেকে মাত্র ২০ দিন পরে এই দুটো নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নজির নেই। বাংলাদেশ সেই নজিরটি স্থাপন করতে যাচ্ছে। এখানে গণভোটে হাঁ পক্ষে শুধুমাত্র যারা সত্যিকার অর্থে পরিবর্তন চায়, যারা ২৪-এর সত্যিকারের আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যারা বাংলাদেশের একটি ফ্যাসিবাদ মুক্ত সরকার ব্যবস্থা দেখতে চায় এবং বর্তমান অন্তর্বর্তী সরকার হাঁর পক্ষে। বড় বড় রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশের বর্তমানে যে নির্বাচনে দুটি জোটে বিভক্ত, সেই দুটি জোটের মধ্যে সবচেয়ে বড় জোট যেটা বিএনপির নেতৃত্বাধীন, তারা স্বভাবতই নার পক্ষে এবং নার পক্ষে তারা বিভিন্ন সময় প্রচারণা চালালেও তাদের মহাসচিবের ভাষ্য অনুযায়ী তারা হাঁর পক্ষে থাকবে। কিন্তু বিএনপির কোনো নির্বাচনী সমাবেশে কখনোই হাঁর পক্ষে কোনো প্রচারণা কিংবা হার পক্ষে মানুষের সচেতনতা অথবা ভোট দেওয়ার আহ্বান শোনা যায়নি, দেখা যায়নি, এমনকি তারেক রহমানের কোনো সভায়ও না। এই গণভোটে হাঁ জয়ী হলে বর্তমান অন্তর্বর্তী সরকার আরও হয়তো ৬ মাস তার দায়িত্ব পালন করতে হতে পারে, কারণ সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব অনুযায়ী সেখানে এই অন্তর্বর্তী ১৮০ দিনের জন্য কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিনা এ ব্যাপারে কোনো নির্দেশনা নেই। স্বভাবতই অন্তর্বর্তী সরকার নেতৃত্বে দেশ চলবে এবং সংবিধান সংস্কার পরিষদ সংসদে নির্বাচিত সদস্যগণের দ্বারা প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে পরবর্তীতে বিজয়ী দল কিংবা সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থনে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। কিন্তু সত্যিকার অর্থে এই হাঁ যদি বিজয়ী না হয় তাহলে যা হবে, সংসদ নির্বাচন যারা নার পক্ষে ছিলেন অর্থাৎ বিএনপি, তারা সরকার গঠনের জন্য এবং তাদের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কার্যক্রম শুরু করবেন। এটাই স্বাভাবিক, কারণ না মানে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত জুলাই সনদ কিংবা প্রস্তাবিত সংস্কারগুলো পালন করতে বাধ্য নয়। অর্থাৎ আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় তাহলে হাঁ জয়ী হলেও তারা কি সেটা বাস্তবায়ন করবে, সেটা হয়তো সময়ের ব্যাপার। অর্থাৎ এই গণভোটের মূল আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তা কিংবা জীবন বাজি রেখে যারা ২০২৪-এর গণ আন্দোলন করেছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার যারা সেই গণ আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার কিংবা ছাত্রছাত্রীর সরকার হিসেবে গত ১.৫ বছর যাবৎ দেশ পরিচালনা করছে, তাদের জন্য এই হাঁ ভোটটি খুবই জরুরি। কারণ বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই অন্তর্বর্তী সরকার যে প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে কিংবা জুলাই সনদে বর্ণিত চার্টার অনুযায়ী যে বাস্তবায়নগুলো করতে হবে, যেখানে সংবিধান সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা থেকে শুরু করে প্রশাসনিক, আইনি, রাজনৈতিক যে সংস্কারগুলো প্রয়োজন তার রূপরেখা প্রণয়নে এই অন্তর্বর্তী সরকার হাঁর পক্ষেই থাকবে। শুধু তাই নয়, বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার যে প্রয়াস দীর্ঘ ৫৪ বছর আমরা বাংলাদেশে দেখেছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য হাঁর পক্ষে সাধারণ জনগণের, সাধারণ মানুষের সমর্থন হয়তো ভবিষ্যতের বাংলাদেশকে একটি পরিবর্তনশীল বাংলাদেশে পরিণত করবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি না ভোট জয়ী হয় সেই ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের যে গঠন এবং কার্যাবলী, এই বিষয়ে জুলাই জাতীয় সনদ অর্থাৎ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এ যা বলা হয়েছে তা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কার্যাবলী এবং বিলুপ্তি বিষয়ে গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট যদি হাঁ সূচক হয় তাহলে এই আদেশ জারির অর্থাৎ জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। এখানে বলা হয়নি যে তখন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন কিনা। আমাদের সংসদীয় গণতন্ত্রের ধারা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। ট্রেডিশনালি হয়তো বিগত যে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়া ছিল সে অনুযায়ী প্রধানমন্ত্রী হয়তো নাও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আরও বলা আছে যে ওই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে
এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এখানে প্রধানমন্ত্রীর বিষয়ে কিছু বলা নেই, অর্থাৎ সংসদ নেতা কে হবেন, এখানে কোনো বিরোধী দলীয় নেতা নির্বাচন হবে কিনা, সেখানে কোন দল থেকে কতজন নির্বাচিত সংসদ সদস্য এই সংস্কার পরিষদের সদস্য হবেন, এ ব্যাপারে সংবিধান সংস্কার পরিষদের প্রধান হয়তো নির্ধারিত করবেন। পরিষদের প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা সম্পন্ন করার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। আরও বলা আছে, পরিষদের কার্যধারায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসেবে অভিহিত হবেন, অর্থাৎ সংসদ সদস্যের পরিবর্তে এখানে পরিষদ সদস্য বলা হয়েছে। তার মানে প্রথম 6 মাস শুধুমাত্র নির্বাচিত সাংসদরা এই সংবিধান সংস্কার সম্পর্কিত যে ধারাগুলো এই আদেশে বলা আছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন। বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আরও 6 মাস বাংলাদেশের ক্ষমতায় আছেন এবং থাকবেন। এছাড়াও বলা আছে, জাতীয় সংসদ সচিবালয় পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করবে। নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। অর্থাৎ এখানে যে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হবে অথবা সবাই মিলে যে সংবিধান সংস্কার পরিষদ, সেই সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে সবাই শপথ গ্রহণ করবেন এবং অনুরূপ শপথপত্রে সাক্ষাৎ দান করবেন। এছাড়াও আদেশের 9 ধারায় বলা হয়েছে, পরিষদের সভাপ্রধান অর্থাৎ পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ এবং সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করবে এবং উক্তরূপ নির্বাচনের পূর্ব পর্যন্ত পরিষদের বয়োজ্যেষ্ঠ একজন সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে বৈঠকে সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ সেখানে স্পিকার নির্বাচন হবে কিনা কিংবা বিরোধী দলীয় নেতা নির্বাচন করা হবে কিনা এ ব্যাপারে সংবিধান সংস্কার পরিষদে খুব পরিষ্কারভাবে কোনো কিছু বলা নেই। সভাপ্রধান কিংবা সভা উপপ্রধান উভয়ের অনুপস্থিতিতে পরিষদের কার্যাবলী অনুযায়ী কোনো পরিষদ সদস্য সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন। এই অধ্যাদেশের ধারা 10 অনুযায়ী এই পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম পূর্ণ করা, ভোটদান ইত্যাদি বিষয়ে বলা হয়েছে, যা সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন কিংবা পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করিবেন। এই পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদের সিদ্ধান্ত গৃহীত হবে। তবে শর্ত থাকে যে সমসংখ্যক ভোটের ক্ষেত্রে সভাপ্রধান নির্ণায়ক ভোট প্রদান করিবেন। অর্থাৎ কোনো প্রস্তাবনার পক্ষে কিংবা বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে তাহলে সভাপ্রধান হচ্ছে সেই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাতে পারবেন এবং নির্ণায়ক হিসেবে কাজ করবেন। শর্ত 11 অনুযায়ী উহার পরিষদ ও উহার সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি বিষয়ে বলা হয়েছে। অর্থাৎ পরিষদের কোনো কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি জাতীয় সংসদ এবং সংসদ সদস্যদের অনুরূপ হইবে। তার মানে আগামী নির্বাচন সংগঠিত হলেও তার পরবর্তী 6 মাস বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা 180 দিনের যে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কারের বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করবেন এবং সেগুলো সংবিধানে সংযুক্ত করার জন্য কার্যপরিধি এবং কর্মপরিধি নির্ধারিত করবেন। ততদিন এই অন্তর্বর্তী সরকার একইভাবে 6 মাসের জন্য দায়িত্ব পালন করে যাবে। আর যদি না বিজয় হয় তাহলে নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথে এই বর্তমান অন্তর্বর্তী সরকার তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে এবং তাদেরকে চলে যেতে হবে। সুতরাং সত্যিকার অর্থে যদি বাংলাদেশের সংবিধান সংস্কার এবং বাংলাদেশের গণমানুষের চাহিদা অনুযায়ী যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হয়, ছাত্র জনতা যেমনটি 2024-এ কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তেমনি ভবিষ্যতে বাংলাদেশে কোনো নব্য স্বৈরাচার কিংবা নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যাতে না হয় তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে আর পক্ষেই ভোট দিতে হবে। সে আগামী 6 মাস অন্তর্বর্তী সরকার থাকুক কিংবা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকুক না কেন, বাংলাদেশে আমরা পরিবর্তন আনবই এবং হার পক্ষে ভোট দেবই।